সম্পাদক ও প্রকাশক প্রথম বুলেটিন, নির্বাহী সম্পাদক দৈনিক শেষ সংবাদ, সহ সম্পাদক দৈনিক বর্তমান কথা। আজকে আমরা উপস্থিত হয়েছি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিস, বাংলাদেশ পুলিশ। আজকের অতিথি হিসেবে যিনি রয়েছেন ডক্টর আশরাফুর রহমান, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। আজকে আমরা প্রথমেই জানতে চাইব যে পুলিশ জনতা বাই বাই। তো সেই হিসেবে আমি প্রথমে জানতে চাইব যে আপনি যে ময়মনসিংহ রেঞ্জে ডিআইজি হিসাবে যোগদান করেছেন, তারপর থেকে এই ময়মনসিংহকে আইন শৃঙ্খলার জন্য কি ধরনের ব্যবস্থা করেছেন বা আইন শৃঙ্খলার পরিস্থিতি কি রকম আছে? ধন্যবাদ প্রথম বুলেটিনকে। প্রথমেই আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আমার বক্তব্য। আপনি জানতে চেয়েছেন যে 5ই আগস্টের পর বাংলাদেশ পুলিশের যে অবস্থা হয়েছিল, অর্থাৎ পুলিশ প্রশাসন যেভাবে ভেঙে পড়েছিল, সেখান থেকে পুলিশকে আবার জনগণের সম্মুখে নিয়ে এসে তাদেরকে কাজে লাগানো, এটা একটা চ্যালেঞ্জ ছিল। আমরা তখন যারা পুলিশের নেতৃত্বে ছিলাম, আমরা সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করে আমরা সেদিন এই ফিল্ডে আমরা কাজ শুরু করেছিলাম। তা আমাদের প্রথম যে কাজটা ছিল, বা আমি এই রেঞ্জে যোগদান করে আমি যে কাজটা করেছিলাম, সেটা হলো যে প্রত্যেকটি থানা একযোগে আমরা অফিসার ইনচার্জ সহ অন্যান্য কর্মচারী কর্মকর্তা যারা ছিল তাদের সকলকে আমরা বদলি করে আমরা নিউ ফেস এনেছিলাম, যাতে জনগণের মধ্যে, জনমানুষের মধ্যে যাতে পুলিশের পুরনো ফেসগুলো যাতে কোনোভাবেই তাদের মনে পীড়ার কারণ না হয়, মানে দ্বিধা সংকোচ যাতে না থাকে। দ্বিধা সংকোচ যাতে না থাকে। পেছনে কারণ হলো একটি, সেটা হলো যে এই পুলিশকে তো আমি পরিবর্তন করতে পারবো না, কিন্তু এই পুলিশকে নিয়ে আমার কাজ করতে হবে। তবে এই পুলিশ হচ্ছে যেহেতু প্রশিক্ষিত পুলিশ, অতএব আমি নতুন ফেস দিয়ে, নিউ ফেস দিয়ে আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের পেশাদারিত্ব দিয়ে আমরা সেগুলোকে ফেস করি, এবং সেটা সাকসেসফুলি আমরা 1 মাসের ভিতরে সমস্ত রদবদল করে, এবং আমাদের সিনিয়র কর্মকর্তা যারা আছেন পুলিশের, তারা সবাই পুলিশ লাইনে ফোর্স ব্রিফিং সহ পুলিশের সকল অ্যাক্টিভিটিসকে আমরা কিন্তু চালু করেছিলাম, যার পরিপ্রেক্ষিতে পুলিশের সাথে আমাদের জনগণের যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, সে কনফিডেন্স যে গ্যাপ হয়ে গিয়েছিল, সেই কনফিডেন্স গ্যাপটাকে আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। এখন দেখা যায় যে আমরা জনগণের আস্থার একটি অংশে আমরা চলে গিয়েছি, এবং আমাদের অফিসে যেভাবে আমাদেরকে নিয়ে প্রোগ্রাম করার বিষয়ে বিভিন্ন সংগঠন আসছে, এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী যেভাবে আমাদেরকে অন করছে, এটার পরিপ্রেক্ষিতে আমাদের যে অ্যাক্টিভিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিস আমি বলবো, এটা অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে। এছাড়া পুলিশের মনোবলও ভেঙে গিয়েছে, এবং পুলিশের মনোবল ভেঙে যাওয়ার কারণে আমরা যেগুলো করছি সেটা হলো যে আমরা এখন নিয়মিতভাবে প্যারেড অনুশীলন করছি, নিয়ম শৃঙ্খলা এগুলোতে আমরা বেশি মনোযোগী হয়েছি। আমাদের ডিআইজিস গ্র্যান্ড মাস্টার প্যারেড 3 মাস পর পর আমরা এই রেঞ্জে অনুষ্ঠান করছি, সেখানে আমরা ফোর্স ব্রিফিং করছি, এবং ফোর্সের সাথে মাসিক কল্যাণ সভা করছি। এছাড়া ফোর্সের সাথে আমরা খাওয়া দাওয়া করছি। তো যার পরিপ্রেক্ষিতে যে একদম রেঞ্জ ডিআইজি থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত সকলেই কিন্তু বুঝতে পারছে যে আমরা একটি পরিবার, যার পরিপ্রেক্ষিতে আমাদের ভেতরকার যে একটা বিশ্বাসযোগ্যতা সেগুলো অর্জিত হয়েছে, এবং এগুলো নিয়ে কাজ চলছে। এটার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে সমস্ত মামলা মোকদ্দমা এখানে হয়েছে, এই সমস্ত মামলা মোকদ্দমাও আমাদের অফিসাররা ভালো করছে, এবং তারা তথ্য উপাত্ত এগুলো সংগ্রহ করছে, এবং এই সমস্ত মামলাগুলো যেন বিচারিক আদালতে যেন
সঠিকভাবে বিচার কার্যক্রম সম্পন্ন হতে পারে, এ ব্যাপারে তারা এখন মনোনিবেশ করতে পেরেছে। এবং জেলার এই রেঞ্জের প্রত্যেকটি অংশেই আমি বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কিছু ত্রুটি বিচ্যুতি বা কিছু সমস্যা থাকতেই পারে, সেগুলোকে আমরা অবশ্যই জিরো টলারেন্সে আমরা কাজ করছি, যাতে কোনোভাবেই কোনো দুষ্ট লোক যাতে ছাড়া না পেয়ে যায়। জি, অশেষ ধন্যবাদ, আপনাকে অনেক সুন্দর কথা বলেছেন। তাহলে কি আপনার যে পুলিশের প্রতি যে মানুষের একটা অনাস্থা ছিল, এই আস্থাটা কি ফিরে আনা সম্ভব হয়েছে মোটামুটি? বর্তমান সামাজিক বা সোশ্যাল যে সমস্ত কার্যক্রম চলছে, এই কার্যক্রম এর প্রেক্ষাপটে এটা আমরা ধারণা করছি যে পুলিশের প্রতি মানুষের আস্থা এখন পূর্বের মতো বা পূর্বের থেকে আরো বেশি হয়েছে, এটা আমার ধারণা। তার কারণ হচ্ছে যে আমরা মানুষের ভিতরে পুলিশের কার্যক্রমকে আরো বেশি ত্বরান্বিত করার জন্য আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা স্টুডেন্টদের ভিতরে, ছাত্রছাত্রীদের ভিতরে আমরা মাদকের বিরুদ্ধে আমরা কিন্তু একটা প্রোগ্রাম নিয়েছি। সেটা হলো মাদককে না বলি, সামাজিক আন্দোলন গড়ে তুলি। এটা হচ্ছে আমাদের প্রতিপাদ্য বিষয়। এই পরিপ্রেক্ষিতে আমরা ইতিমধ্যেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে আমরা একটা প্রোগ্রাম করেছি ছাত্রছাত্রীকে নিয়ে। আমরা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমরা একটা অনেক বিশাল একটা প্রোগ্রাম করেছি, সেখানেও ছাত্রছাত্রী এবং সকল শিক্ষক, ভাইস চ্যান্সেলর সকলেই ছিলেন। এছাড়া আমরা এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, যে কোনোভাবে মাদক যাতে মানে সামাজিকভাবে এবং কোনোভাবেই যেন প্রাতিষ্ঠানিকভাবে এটা প্রাতিষ্ঠানিক লাভ না করে আর কি। তো মাদক জিরো টলারেন্সে নিয়ে আসতে না পারলে অদূর ভবিষ্যতে বাংলাদেশে কি ধরনের ক্ষতি হতে পারে মনে করেন? মাদক যদি আমাদের প্রচেষ্টা থাকবে সব লেভেলেই এটাকে জিরো টলারেন্সে নিয়ে আসা, এবং আমাদের আন্দোলন কিন্তু সেটাই যে জিরো টলারেন্সে নিয়ে আসা। কিন্তু যদি না নিয়ে আসা যায় তাহলে ডেফিনেটলি আমাদের জাতি হিসেবে আমাদের যারা সন্তান, আমাদের যারা ভবিষ্যৎ, তারা একটি অসুস্থ মানুষের রূপান্তরিত হবে, আর সুস্থতার অভাব থাকবে। এবং এমন এক সময় আমি আশা করছি যে যদি এমনই হয় যে আমরা কিছুই পারলাম না, তাহলে এক সময় দেখা যাবে যে চৈনিক বিপ্লবের মতো কোনো একটি নেতৃত্ব এসে এগুলোকে ধ্বংস করে দেবে। তো আপনার এই ময়মনসিংহ বিভাগের জন্য আপনার বাংলাদেশ সরকার থেকে কি চাওয়া পাওয়া আছে উন্নয়ন করার জন্য? উন্নয়ন তো এটা সরকারের একটি ক্রমান্বয়ে একটি অংশ, এটা তাদের একটা প্রসেস। উন্নয়নের ভিতরে আমি মনে করি যে এখানে যে অবকাঠামোগত যে বিষয়গুলো রয়েছে, যেমন রাস্তা বা ব্রহ্মপুত্রের উপরে ব্রিজ, এবং এখানকার যানজট নিরসনের জন্য যে অবকাঠামো প্রস্তুতিকরণ, আমার মনে হয় যে এই বিষয়গুলো এখন করলে ময়মনসিংহ শহরের মানুষ অনেকটা স্বস্তি পাবে। আর এছাড়া নতুনভাবে যাতে কোনো রকমের সন্ত্রাসী কার্যক্রম গড়ে না উঠতে পারে তার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে, কারণ এগুলো আমাদের অগ্রগতি, আমাদের বাজার ব্যবস্থাপনা, আমাদের অফিসের বিভিন্ন ধরনের কার্যক্রম এগুলোকে বাধাগ্রস্ত করে। অতএব আমরা মনে করি যে অগ্রগতি, ডেভেলপমেন্ট এগুলো সরকারের ওই সমস্ত অবকাঠামোগত দিক থেকেও থাকবে, আইন শৃঙ্খলা যে বিষয়গুলো আছে সেগুলোকেও আমাদের অগ্রগতি সাধন করতে হবে। তাহলে আমার মনে হয় যে আমাদের ময়মনসিংহ বা আমাদের এই রেঞ্জ যে প্রত্যেকটি জেলা উন্নয়ন হবে। না, আপনার জেলাতে ময়মনসিংহ বিভাগে মাদক নিরাময় কেন্দ্র আছে কিনা? মাদক নিরাময় কেন্দ্র তো আছে, অনেকগুলি আছে। হ্যাঁ, অনেকগুলো আছে। জি, অসংখ্য ধন্যবাদ। আসলেই যে যারা নাকি মাদকাসক্ত হয়ে গেছে তাদেরকে নিরাময় করার জন্য আমাদেরকে এই মাদক নিরাময় কেন্দ্র প্রয়োজন রয়েছে। মাদক নিরাময় কেন্দ্র রয়েছে এবং এখানে সমাজ কল্যাণ যে বিভাগ আছে তারাও এটা নিয়ে কাজ করছে, অনেক এনজিও কাজ করছে। সুতরাং যারা মাদকে আসক্ত হয়ে গিয়েছে তাদেরকে তো আমরা ফেলে দিতে পারবো না, কিন্তু তাদেরকে যদি আমরা সুস্থ করে আবার সামাজিক গতিধারায় নিয়ে আসতে পারি এটা আমাদের জন্য অবশ্যই ভালো দিক। এই ব্যাপারে তো মাদক শক্তি নিরাময় কেন্দ্রগুলো কাজ করছে। যে আরো মাদকের কেন্দ্র প্রয়োজন আছে কিনা আপনার মনে হয়? মাদকের নিরাময় কেন্দ্র আরো বেশি হলে সমস্যা নাই, হতেই পারে,
জি, অশেষ ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকের প্রোগ্রাম। আজকের যিনি অতিথি ছিলেন ডক্টর আশরাফুর রহমান, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। উনি অনেক সুন্দর কথা বলেছে। আমি আশা করবো যারা আপনারা আমাদের প্রোগ্রাম দেখছেন বা পরে দেখবেন, আজকের যিনি অতিথি মাদক নিয়ে যেভাবে আপনাদেরকে অবগত করেছেন, আশা করি আপনারা মাদক মুক্ত করার জন্য আপনি আপনার পরিবারকে যাতে নিয়ন্ত্রণ করতে পারেন, এই চিন্তা আমাদের সকলকেই করতে হবে। তো স্যার, সর্বশেষ প্রশ্ন, হেলথ ইজ সোর্স অফ অল হ্যাপিনেস, স্বাস্থ্য সকল সুখের মূল। সেই হিসাবে আপনার ময়মনসিংহের যে স্বাস্থ্যের যে অবস্থা, হাসপাতালের যে অবস্থাটা, এটার কি হয়েছে? হাসপাতাল ব্যবস্থাপনার জন্য তো হাসপাতালের কর্তৃপক্ষ রয়েছে, অতএব এটা তারাই দেখবে। আর মূলত আমি যেটা বলবো সেটা হলো যে আমরা যে সমস্ত সামাজিক বা সোশ্যাল প্রোগ্রামগুলো করছি সেগুলো হলো যে আমরা জেলা ক্রীড়া সংস্থা বলুন অথবা অন্য কোনো স্টুডেন্টরা যাতে খেলাধুলায় যাতে নিজেদেরকে বেশি সময় বা পর্যাপ্ত সময় যেন ব্যয় করে, এটার জন্য আমরা উৎসাহ দিই আর কি। হ্যাঁ, এবং আমার মনে হয় খেলাধুলা বা এই সমস্ত প্রক্রিয়াগত কারণগুলো যদি ছাত্রছাত্রীদের ভিতর ঘটে তাহলেই তারা সুস্থ থাকবে। আর অসুস্থ হয়ে গেলে হসপিটালে যাওয়া, যেখানে তো ময়মনসিংহ মেডিকেল কলেজ রয়েছে, এটার একটা কর্তৃপক্ষ রয়েছে, এটা আমি আশা করবো যে তাদেরকে জিজ্ঞাসা করলেই আপনারা ভালো উত্তর পাবেন। আর এখানে অনেক বেসরকারি হসপিটালও রয়েছে, সেগুলোর মান ভালো। তবে বেটার হচ্ছে যে হসপিটালে না যাওয়া। আমরা যদি শারীরিক যে কসরত রয়েছে, যে খেলাধুলা রয়েছে আমাদের ছাত্রছাত্রী বা আমরাও যদি এই বিষয়গুলোকে ওইভাবে মেনটেন করি যে যেভাবে আমাদের চলা উচিত, এগুলো করলে আমার মনে হয় আমাদের হসপিটালে না গেলে চলবে। জি, অশেষ ধন্যবাদ। অনেক সুন্দর। হেলথ ইজ সোর্স অফ অল হ্যাপিনেস, স্বাস্থ্য সকল সুখ, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তো আজকে যে ডক্টর আশরাফুর রহমান বোঝাচ্ছেন এটাই, যে আসলে আমাদের চিকিৎসার প্রয়োজন নেই, আমাদের যদি সুস্থ থাকি। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। রোগ হলে চিকিৎসার প্রয়োজন, রোগ যদি না হয় তো চিকিৎসার প্রয়োজন নেই। সেই হিসাবে আপনি সুন্দর একটা কথা বলেছেন যে আমরা নিয়মিত যে শরীর চর্চা, ব্যায়াম, এটা আমরা চালু রাখবো, তাহলে আমাদের হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। তো আপনার কে অশেষ ধন্যবাদ, অনেক সুন্দর ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন। তো আমাদের প্রথম বুলেটিন 5টা অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করছে। একটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর, একটা হচ্ছে পরিবেশ অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ জেল। তো সেই হিসেবে আমাদের যে টিম রয়েছে ওরা এই প্রোগ্রামগুলি করবে। আপনার কাছে আমরা প্রশাসনিক হেল্প চাচ্ছি আর কি, এই হিসেবে আপনি কি করবেন? আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। আপনারা আপনাদের এই কার্যক্রমগুলো সমাজের জন্য যে কথাগুলো সমাজের জন্য ভালো জিনিস বয়ে আনবে, অবশ্যই আমাদের প্রশাসনিক সহযোগিতা থাকবে। জি, অশেষ ধন্যবাদ ডক্টর আশরাফুর রহমান স্যার। উনি আমাদেরকে যে প্রশাসনিক যে হেল্প এটা আমরা করবে, অর্থাৎ আমরা যে কাজগুলি করব এখানে আমাদের প্রশাসনিক হেল্প উনি করবে। তো আপনার সুস্বাস্থ্য কামনা করছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। মোহাম্মদ মোস্তফা কামাল, সম্পাদক ও প্রকাশক, প্রথম বুলেটিন। নির্বাহী সম্পাদক দৈনিক সংবাদ, সহ সম্পাদক দৈনিক বর্তমান।